আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র বলতে বোঝায় ঔপনিবেশিক শাসকেরা ঔপনিবেশিক ভারতের অর্থনীতিকে তাদের কক্ষিগত করে রাখার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন তাকে বোঝায়। এই ঔপনিবেশিক অর্থনীতির দরুন ভারতে তৎকালীন সময়ে অর্থাৎ 1769 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা তথা ভারতের এক ভয়ানক দুর্ভিক্ষের সম্মুখীন হতে হয়েছিল, যাকে 76-এর মন্বন্তর বলা হয়ে থাকে। 1176 বঙ্গাব্দে হয়েছিল। এরপর কোম্পানি নানাভাবে রাজস্ব আদায় সংক্রান্ত বিষয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে থাকে। 1772 সালে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য জমির ইজারাদারির ব্যবস্থার প্রবর্তন করেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, বরং আরও অতিরিক্ত করের চাপে কৃষকদের অবস্থা আরও সংকটজনক হয়ে ওঠে। এরপর 1784 সালে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার জন্য উদ্যোগী হন। তিনি বুঝতে পেরেছিলেন যে দেশীয় অর্থনীতি প্রায় বিপর্যস্ত, ফলে কোম্পানি ও তাদের কর আধিকারিকরা ভাবতে শুরু করে যে জমিদারদের সঙ্গে যদি একটা দীর্ঘসূত্র ধরে জমির মালিকানা প্রদান করা যায়, তাহলে খাজনা আদায় করা সহজ হবে, রাজস্বের হিসেবে কোনো গরমিল হবে না। এই ভেবে লর্ড কর্নওয়ালিস প্রথমে 10 সালা বন্দোবস্ত চালু করেন। পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে তিনি জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ফলে কোম্পানির কর্মচারীরা তাদের ইচ্ছামতো খাজনা আদায় করতে পারত না। তিনি ভেবেছিলেন যে জমিদারদের উন্নতি হলে কৃষকদের উন্নতি হবে, কিন্তু আসলে তা হলো উল্টো। কারণ জমিদাররা তাদের ইচ্ছামতো কৃষকদের জমি থেকে যখন তখন উৎখাত করতে পারত। তো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের উন্নতি হলেও কৃষকদের তেমন কোনো উন্নতি হয়নি। এর ফলে কৃষকরা তাদের সত্ত্ব অর্থাৎ জমির মালিকানা হারিয়ে প্রজায় পরিণত হয়। তবে জমিদারদের দুর্নীতি দূর করার জন্য একটি আইনও তখন তৈরি হয়েছিল, যা সূর্যাস্ত আইন নামে পরিচিত। সূর্যাস্ত আইন হল জমিদাররা কোম্পানির প্রাপ্য রাজস্ব বছরের একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে জমা দিতে না পারলে সেই জমিদারদের জমিদারি বাজেয়াপ্ত করা হবে বলে বলা হয়, এবং জমিদারি নিলামে বিক্রিও করা হবে বলে আইন পাশ হয়। কোম্পানির এই রাজস্ব আদায়ের কতগুলি পন্থা ছিল, যেমন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন। রায়ত কথার অর্থ হচ্ছে
কৃষক, অর্থাৎ কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় এবং জমিদারদের অত্যাচারের হাত থেকে কৃষকদের বাঁচাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কৃষকদের উপরন্তু আরও সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। অপরটি ছিল মহলওয়ারি বন্দোবস্ত। মহল কথার অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি, অর্থাৎ কয়েকটি গ্রামের সমষ্টি প্রধানকে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো। এই সব নীতির ফলে কোম্পানির লাভবান হলেও কৃষকদের অবস্থা কিন্তু দিন দিন অন্তরালে চলে যেতে থাকে। এই সুযোগ গ্রহণ করে তৎকালীন সমাজের মহাজনরা। তারা কৃষকদের অসহায় অবস্থা ও নিরক্ষরতার সুযোগ নিয়ে প্রত্যহ তাদের ঠকাতে থাকে, ফলে কৃষকদের অবস্থা আরও ভয়ানক হয়ে উঠতে থাকে। তার উপর দেখা যায় বিষের উপর বিষ ফোড়ার মতো ঔপনিবেশিক বাণিজ্যিকীকরণ, অর্থাৎ কৃষকরা যে তাদের ধান, গম, যব চাষাবাদ করত, তার পরিবর্তে শাসকেরা তাদের দিয়ে চা, নীল, পাট, তুলো প্রভৃতি অর্থকরী ফসল চাষ করার জন্য তাদের বাধ্য করাতো। এর সঙ্গে রেলপথ বসানোর কাজও তাদের করতে হয়েছিল, যাতে এই সব অর্থকরী ফসল এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারত, যার ফলে বাণিজ্যের আধুনিকরণ সম্ভব হতো। এর ফলে কৃষকদের অবস্থা দিন দিন আরও সঙ্গীন হয়ে পড়ে। তাই 1859 থেকে 60 সালে নীল বিদ্রোহের মতো একটি বিদ্রোহ সংঘটিত হয়েছিল। নীল বিদ্রোহীরা অর্থের অভাবে নীল চাষ করতে না পারায় সরকারের চাপে দাদন নিয়ে নীল চাষ করতে বাধ্য হতো, ফলে তারা আরও ঋণে জর্জরিত হয়ে মহাজনদের দ্বারস্থ হতে হতো। ফলে তাদের মহাজনদের কাছে জমি বন্ধক বা বাধা দিয়ে তাদের সেই দাদন পরিশোধ করতে হতো। তো নীল চাষের পাশাপাশি তখন বাগিচা শিল্পও গড়ে উঠতে থাকে। কৃষির এই বাণিজ্যিকরণের ভালো দিক যেমন রয়েছে, তেমনি নেতিবাচক দিকও রয়েছে। 19 শতকে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে তখন কার্পাস তুলোর চাহিদা বাড়তে থাকে, ফলে তুলোর উৎপাদনও বাড়তে থাকে। কিন্তু হঠাৎ যুদ্ধ থেমে যাওয়ায় তুলোর চাহিদা কমে যায়, ফলে দামও কমে যায়। ফলে দাদন নিয়ে চাষ করা কৃষকরা মহাজনদের ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে বিদ্রোহের পথে পা বাড়ায়। আহমদনগর ও পুনা জেলায় এই বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। 1875 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ দাক্ষিণাত্যের বিদ্রোহ নামেও পরিচিত। সেই সময় শিল্পের ক্ষেত্রেও বৈষম্য দেখা দিয়েছিল। শিল্পজাত দ্রব্য বাণিজ্যজাত করতে গিয়ে ঔপনিবেশিক সরকার দ্বৈত নীতি গ্রহণ করেছিল। ইংল্যান্ড থেকে যেসব দ্রব্য সামগ্রী ভারতে আসত তার কোনো শুল্ক দিতে হতো না, কিন্তু
ভারতের দেশীয় কারখানায় উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর প্রচুর শুল্ক ধার্য করা হতো। ফলে ভারতের শিল্প ধ্বংসের পথে চলে যায়। তারা ভারত থেকে সস্তায় কাঁচামাল ক্রয় করে নিজের দেশে চালান করত। ফলে সেখানকার উৎপাদিত দ্রব্য সস্তায় বাজারে বিক্রি করতে পারত। 1813 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের রাজস্বের একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকেই ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। ফলে সাধারণ মানুষদের আরও দৈন্যদশা বেড়ে যায়। তো এই বৈষম্যমূলক প্রতিযোগিতায় ভারতের দেশীয় শিল্প তাদের সস্তায় উৎপাদিত দ্রব্যের সঙ্গে এঁটে উঠতে পারছিল না। ফলে দেশীয় শিল্প ধ্বংসের দিকে ধাবিত হয়। ভারতের শিল্পের এই অবলুপ্তির প্রক্রিয়াকে অবশিল্পায়নও বলা হয়। ভারতের এই শিল্পের ধ্বংসের ফলে ইংল্যান্ডে প্রস্তুত দ্রব্য সামগ্রীর চাহিদা বাড়ায়। যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয়। ফলে সরকার রেলপথের মতো একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করে। ফলে তারা বুঝতে পারে যে ঔপনিবেশিক ভারতে বিভিন্ন প্রান্তে সহজেই শিল্পজাত পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া এবং সেনাবাহিনীকে এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন ধরনের বিদ্রোহ দমন করার জন্য প্রেরণ করতে সহজ হবে। এই জন্য 1853 সালে ভারতের মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ বসানোর কাজ শুরু করেন লর্ড ডালহৌসি। এর ফলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়। ফলে সহজেই দেশের সম্পদ কোনো না কোনোভাবে তাদের নিজেদের দেশে নিয়ে যেতে থাকে। তার ফলে দেশের সম্পদ বাইরে চলে যেতে থাকে। এইভাবে ভারতের সম্পদ ক্রমাগত ভারতের বাইরে চলে যেতে থাকে। তাই একে সম্পদের বহির্গমন বলা হয়। অর্থাৎ দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে সম্পদের বহির্গমন বলে। এই ছিল আজকের 4th অধ্যায়ের বিভিন্ন রকম আলোচনা। তো এবার প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলোর উত্তর আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমেই 1 নম্বর প্রশ্ন 76 পৃষ্ঠায় রয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি। এখানে কর্নওয়ালিস উত্তর হবে। মহুলারি ব্যবস্থা চালু হয়েছিল বাংলায়, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে। এটা হবে দক্ষিণ ভারতে। না, দক্ষিণ ভারতে না। হ্যাঁ, মহুলারি বন্দোবস্ত একটু মহুলারি বন্দোবস্ত চালু হয়েছিল উত্তর ভারতে, উত্তর পশ্চিম ভারতে। আর রায়তওয়ারি বন্দোবস্ত ছিল দক্ষিণ ভারতে। তারপরে প্রশ্ন, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। এটা উত্তর অগ্রিম অর্থ। ঔপনিবেশিক ভারতে প্রথম
পাটের কারখানা চালু হয়েছিল, এখানে ঋষু রায় হবে। দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন। তারপরে 2 নম্বর প্রশ্ন আছে, বলছে সঠিক ঠিক না ভুল বেছে নাও। বলছে ক নাম্বার 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। না, এটা ভুল হবে। সঠিক উত্তর 1793। খ নাম্বার নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। না, এটা উত্তর ভারতে, পূর্ব ভারতে। আর গ নাম্বার দাক্ষিণাত্যে তুলু চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধ জড়িত ছিল। ঠিক। তারপরে ঘ নাম্বার রেলপথের বিস্তারের মাধ্যমে দেশি পণ্য ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। না, কখনোই নয়। বিদেশি পণ্যে দেশীয় বাজার ছেয়ে গিয়েছিল। তারপর টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখেই করা বানানো হয়েছিল। ঠিক। তারপরে 3 নম্বর সূর্যাস্তায়ন আমি আলোচনা করে দিয়েছি, কৃষি বাণিজ্যিকরণ আলোচনা করে দিয়েছি। তারপরে দাক্ষিণাত্যে হাঙ্গামা হয়ে গেছে, সম্পদের বহির্গমন বলে দিয়েছি, অবশিল্পায়নে বলে দিয়েছি। তবে চ্যানেলের বড় কোশ্চেনগুলি পরে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের যদি প্রশ্ন থাকে সেটি বলবে এবং কমেন্ট করবে। সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো।